স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা বহুগুণে বেড়েছে, কিন্তু জনসংখ্যা বাড়লেও জনসংখ্যার গুণগত মান ঠিক কতটা বেড়েছে কিংবা কতটা বজায় রাখতে পেরেছি আমরা, কিংবা জনসংখ্যার গতিশীলতায় কেমন প্রভাব পড়েছে এবং জনমিতিক রূপান্তর আমাদের কোন দিকে নিয়ে যাবে ভবিষ্যতে, সেসব বিষয়ে আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। আমি তো মনে করি, দেখেন 1994 সালের যে বৈশ্বিক সম্মেলনটি ঘটেছিল, সেই সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ, জাতিসংঘভুক্ত দেশগুলো সবাই একমত হয়েছিল যে জনসংখ্যাকে এখন আর সংখ্যার বিচারে নয়, বরঞ্চ তার গুণগত জায়গা, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে প্রজনন, স্বাস্থ্য, অধিকার, মানবাধিকার, তার জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়ন, এই বিষয়গুলো কিন্তু মুখ্য হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যেই প্রশ্নটি আপনি করেছেন যে মানুষের গুণগত মানের কতটুকু বৃদ্ধি পেল, সেই জায়গায় যদি প্রশ্ন করেন তাহলে দেখা যাবে যে আমাদের জনসংখ্যার আকার বেড়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কমেছে যদি দীর্ঘ 53 বছরের কথা চিন্তা করেন। এবং আমাদের কিন্তু পরিবার পরিকল্পনার একটা সাকসেসও কিন্তু রয়েছে। এক সময় দেখা যেত একজন মা গড়ে তার জীবদ্দশায় প্রায় 60টি সন্তান প্রসব করতেন, এখন দেখা যাচ্ছে প্রায় 2.3, মানে প্রতিস্থাপনযোগ্য মানে প্রজনন হারের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। কাজেই সেটি হলেও এখন আবার ভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু মোটা দাগে যদি বলেন যে গুণগত জায়গাটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আপেক্ষিক, এবং সেই জায়গায় মনে হয় যে আমরা আমাদের শিশু মৃত্যু হার কমেছে, মৃত্যু হার কমেছে, মানুষের শিক্ষার হার বেড়েছে, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ। এবং শিক্ষার বলতে জেন্ডার প্যারিটির যে জায়গাটি, প্রাইমারি স্কুলের কথা বলি, সেগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, সেগুলোও কিন্তু প্রেক্ষাপটে বেড়েছে, মানুষের জীবন আয়ুষ্কাল বেড়েছে, এগুলো কিন্তু আপনার পজিটিভ জায়গা থেকে বাদ দেখা। কিন্তু পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে নতুন কিছু চ্যালেঞ্জও কিন্তু আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি যে এখন এই জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে দাঁড়িয়েছে, এবং পাশাপাশি দেখতে পাই বাল্য বিয়ের মতো যে বিষয়টি রয়েছে, এটিও দেখা যাচ্ছে অনেক বেশি রয়েছে, আগের চেয়ে কমলেও অনেক বেশি রয়েছে। এখনও দেখা যায় কিশোরী মাতৃত্ব, এটিও অনেক বেশি রয়েছে, কমে নেই। তো এখন দেখা যায় এই যে অল্প বয়সে কিশোরী মাতৃত্ব হওয়া এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অপূর্ণ যে চাহিদা রয়েছে, সেটিও দেখা যাচ্ছে বেশি রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মাতৃমৃত্যু হার কমলেও এখনও কিন্তু অনেক ঝুঁকিতে অনেক বেশি রয়েছে। কম্পারেটিভলি আমরা বজায়যোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের থেকে এখনও দূরে রয়েছি। এবং দেখা যাচ্ছে নতুন নতুন রোগ শোক বা অসংক্রামক রোগ কিন্তু এখন মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আমাদের হয়তো অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, জীবন মানের কথা যদি চিন্তা করেন যে হয়তো বা আপনি বলতে পারেন যে মানব উন্নয়ন যে সূচক রয়েছে, সূচকে উন্নয়ন ঘটেছে, কিন্তু মানব সম্পদ যে উন্নয়ন করতে হবে বা মানুষের দক্ষতা, মানুষের যে তাকে যে শ্রমবাজারের উপযোগী হিসেবে তৈরি করা, যেটি আমি বলতে চাচ্ছি যে আমাদের স্থানীয় শ্রমবাজার এবং বৈশ্বিক শ্রমবাজার, সেখানে কিন্তু আমরা দক্ষ শ্রম জনশক্তি তৈরি করতে পারছি না এখন পর্যন্ত। আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্যে যে মানুষগুলো গিয়েছে তার বেশিরভাগ মানুষ, 65% মানুষই কিন্তু হচ্ছে দৈহিক বা আপনার অদক্ষ কাজের সাথে তারা যুক্ত রয়েছে। আমরা কিন্তু পেশাগত দক্ষ শ্রম জনশক্তি কিন্তু তৈরি করতে পারছি না। আপনি যদি আমাদের স্থানীয় শ্রমবাজারের কথা চিন্তা করেন তাহলেও দেখতে পাবেন যে এখানে সামগ্রিক হয়তোবা বেকারত্বের হার কমেছে, কিন্তু যুব বেকারত্বের হার কিন্তু বেশি রয়েছে। এবং দেখতে পাবেন যে যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোনোটির মধ্যেই নেই, এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি রয়েছে। এখন আপনি আমাকে যে গুণগত যে ডেফিনেশন জায়গায় যদি বলেন যে হ্যাঁ আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, কিন্তু হলেও জনসংখ্যার যে মানদণ্ড, যে শিক্ষার যে মান এবং বাজারে যে কোন ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে সেই মান, সেই জায়গাতে আমি মনে করি না এখনো আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পেরেছি। প্রথম কথাই হলো, যদি কাঙ্ক্ষিত মানে পৌঁছতে চাই তাহলে আমার যে জনসংখ্যা রয়েছে তার যে উপগোষ্ঠীগুলো রয়েছে, সেই উপগোষ্ঠীগুলোর চাহিদাগুলো কি এবং সেই চাহিদার প্রেক্ষাপটে বিনিয়োগ করতে হবে। আপনি জানেন যে আপনার এখন কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে, এবং এই কর্মক্ষমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুব যারা ক্যাটাগরিতে যারা রয়েছে। তাহলে এখন তাদের কর্মসংস্থান করতে হবে, প্রথম জায়গা থেকে জব তৈরি করতে হবে এবং প্রাতিষ্ঠানিক জব তৈরি করতে হবে। আমাদের শ্রমবাজারে বেশিরভাগই হচ্ছে
অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার। কাজেই আমাদের অপ্রাতিষ্ঠানিক নয় বরঞ্চ প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে কথা চিন্তা করে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। সেই এমপ্লয়মেন্ট জেনারেট যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, বিনিয়োগ আনতে হবে এবং বিনিয়োগটা করতে হবে। পাশাপাশি যেটি করতে হবে, আমার যে শ্রমবাজারের সাথে চাহিদা পূর্ণ শিক্ষাটাকে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা যে শিক্ষাটা প্রদান করছি তাহলে মার্কেটের উপযোগী আমি শ্রম জনশক্তি তৈরি করছি কিনা, সেই চাহিদা ভিত্তিক এক ধরনের অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে। জনসংখ্যা নীতি, এই নীতির সঠিক বাস্তবায়ন করতে হবে। আপনি জানেন আমাদের 2012 সালে একটা জনসংখ্যা নীতি রয়েছে। এই নীতির বাস্তবায়নটা নিয়ে আমার একটা বড় ধরনের ঘাটতি আমি লক্ষ্য করতে পারি। তাহলে ওই নীতিতেও কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা আছে, কিন্তু জনসংখ্যার ব্যবস্থাপনা বা গুণগত মান উন্নয়নের যে কথা আছে, এবং ওখানে তাহলে ওই জনসংখ্যার নীতিতেও কিন্তু আমার পরিবর্তন আনতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কমেছে, আমি বলছি যে অতীতের প্রেক্ষাপটে কমছে, কিন্তু কমলেও যে জনসংখ্যার যে উপগোষ্ঠীগুলোর কথা আমি বলছিলাম যে আমার এখনো দেখা যাচ্ছে এই জনসংখ্যা 18 বছরের নিচে যারা আছে তাদের মধ্যে বাল্য বিয়ের হার অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি 19 বছরের মধ্যেই মা হয়ে যাচ্ছে যে সংখ্যাটি অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি এই 15 থেকে 29 বছর বয়সের যারা রয়েছে তাদের মধ্যে শিক্ষা, কাজ বা প্রশিক্ষণে নেই, এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি একই সাথে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু আমাদের এখানে দ্রুত গতিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে দিকে ধাবিত হচ্ছি। কাজে সরকারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে যে এখন 65-র ঊর্ধ্বে যে জনসংখ্যা যদি চিন্তা করেন বা 60-এর ঊর্ধ্বে যে জনসংখ্যাটা সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কাজে আমি মনে করি যে এখন চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে যে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্সে যেভাবেই থাকুক না কেন আমাদের এখন কিন্তু জনসংখ্যার ব্যবস্থাপনার দিকে চিন্তা করতে হবে, যে একদিকে হচ্ছে সংখ্যা, আরেকদিকে হচ্ছে তার গুণগত জায়গায় তার চাহিদাগুলো পরিপূর্ণ করা। তো সেই আলোকে আমাদের ভাবনা চিন্তা যেতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ এখন তো জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কালটা পার করছে, অর্থাৎ আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী সবচেয়ে বেশি, কিন্তু একটা সময় আসবে যখন কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাবে, যেটা আপনি বললেন যে বয়স্ক মানুষ সংখ্যা বেড়ে যাবে। তাহলে সেই সময়টি কখন? আমাদের বিভিন্ন মানে হিসেব পরিসংখ্যান যেভাবে দেখা যাচ্ছে যে আমাদের জন্য অনুকূলে থাকবে, দেখা যাচ্ছে 2035, 36 বা 37 পর্যন্ত প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়টি। আরেকটি হচ্ছে যে পরবর্তী যখন বয়স্ক মানুষ বেড়ে যাবে তখন তাদেরকে ব্যবহার করে কিভাবে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করা যায়। মোটা দাগে আমি যেটি বলতে চাই, জনমিতিক লভ্যাংশ কিন্তু দুইটির সুযোগ নেওয়ার সুযোগ রয়েছে। আমরা বর্তমানে প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়কালটা পার করছি, কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী আমার রয়েছে, কিন্তু এই কর্মক্ষম জনগোষ্ঠী থাকলেই যে জনমিতিক লভ্যাংশ আমি পাবো এই ধারণা কিন্তু ভুল। কেন ভুল আমি এইটা বলতে চাই, কারণ অনেক নীতি নির্ধারক এই বিষয়টাকে হয়তোবা চিন্তা করেন না। দেখেন, আপনি কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে কিন্তু তাদের হাতে যদি কাজ না থাকে, কর্মক্ষম জনগোষ্ঠী আপনার রয়েছে তাদের সুস্বাস্থ্য যদি খারাপ থাকে, স্বাস্থ্য যদি তারা সুস্বাস্থ্যবান যদি না হয়, ক্যালোরি ভিত্তিক খাবার যদি না খেতে পারে, অপুষ্টিতে যদি তারা ভোগে, কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে কিন্তু তার সুশিক্ষা যদি না থাকে, মানে স্কিলড কোয়ালিটি এডুকেশন যদি না, কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে কিন্তু আপনার বিনিয়োগ নেই, নতুন করে এখানে কাটছে না, অর্থনৈতিক নীতিগুলো কাজ করছে না। কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে আপনার কিন্তু সুশাসন নাই, মানে আপনার নীতি, পরিকল্পনা, ট্রান্সপারেন্সি, সততা, করাপশন, এই জিনিসগুলো যদি মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু একটা আরেকটার পরিপূরক। কাজেই ওই জায়গাগুলো একদিকে জন্মহার মৃত্যুহারের জায়গাটি যেরকম একটা পর্যায়ে থাকতে হবে, পাশাপাশি প্রত্যেকটি জিনিসই কিন্তু কাজ করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে আমরা পর্যাপ্ত বিনিয়োগ করছি কিনা আমি দেখতে পাচ্ছি আমরা করছি না। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা ওয়ান অফ দ্য লোয়েস্ট বা সর্বনিম্ন অবস্থায় আছি একটা। কাজেই এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এখন এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের তো কৌশল নিতে হবে, এবং একটা হচ্ছে স্বল্পমেয়াদী কৌশল আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশল। তাহলে দীর্ঘমেয়াদী হচ্ছে সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন আসবে, সেটাকে যখন বয়স্ক মানুষের সংখ্যা যেটা আপনি বললেন বেড়ে যাবে, কাজেই সেই প্রস্তুতিটা আমার রাখতে হবে এখন থেকেই, যে ওই অবস্থায় বয়স্ক মানুষ যখন বাড়বে তাদেরকে নিয়ে আমি কিভাবে
কর্মক্ষম রাখবো তাদেরকে, তাদের জীবন আয়ুষ্কাল বাড়ার সাথে সাথে তারা সুস্থ থাকছে কিনা, তাদের হেলদি লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে কিনা সেটি রক্ষা করতে হবে। পাশাপাশি কিন্তু দুটো জায়গা এখানে ভালনারেবিলিটি বা সুরক্ষাহীনতার দুটো জায়গায় খেয়াল করতে, একদিকে হচ্ছে ইয়ত আমাদের শ্রমবাজারে হচ্ছে, একদিকে যুব, আরেকদিকে বয়স্ক মানুষ, দুটোই কিন্তু আমাদের বাড়ছে এখন। টেকসই উন্নয়নের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা রয়েছে, বলা হচ্ছে যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে নয়, এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা তারা বলে। তাহলে জনসংখ্যার মধ্যে আমাকে তাহলে দেখতে হবে যে এই যে জনসংখ্যার যে উপগোষ্ঠীগুলো রয়েছে, একটি হচ্ছে জনসংখ্যা হচ্ছে সার্বিক জনসংখ্যা অর্থাৎ টোটাল, আরেকটা হচ্ছে সাবগ্রুপস অফ পপুলেশন অর্থাৎ প্রান্তিক যে মানুষগুলো রয়েছে। অর্থাৎ প্রান্তিক বলতে আমি বলতে চাচ্ছি জনসংখ্যার মধ্যে যারা স্থানান্তরিত যে জনগোষ্ঠী, যুব জনগোষ্ঠী, এবং একই সাথে দেখা যাবে যে এই শিশু যারা রয়েছে, একই সাথে নারী যারা রয়েছে, যারা প্রতিবন্ধী যে মানুষগুলো রয়েছে। তাহলে এই জিনিসগুলো, এই জনসংখ্যাকে কিন্তু আমি বিভিন্ন মানে ভাগে ভাগ করতে পারি। এই জনসংখ্যার যে ভাগগুলো, এই ভাগগুলো কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় বাড়ছে, কোনোটার জায়গায় কমছে, কোনোটার মধ্যে দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। এই রূপান্তরটা হচ্ছে মানে কি, আগে যে শিশু ছিল সে এখন আর শিশু নেই, আগে যে কিশোরী ছিল সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তো এই জীবন চক্র, লাইফ সাইকেল বলে একটা অ্যাপ্রোচ চক্র রয়েছে। এই লাইফ সাইকেলের জায়গা থেকে আমাদেরকে খেয়াল করতে হবে যে তাদের যে পর্যায়ভিত্তিক অবস্থায় তাদের চাহিদাগুলো কি রয়েছে, সামগ্রিক পরিসরে দেখা, জনসংখ্যার কাঠামোর ভিত্তিতে দেখা, আরেকটা হচ্ছে যে এই জনসংখ্যার উপগোষ্ঠীগত রূপান্তরের মধ্যে পরিবর্তন কোথায় আসছে সেটা দেখা। সেই ভিত্তিতে সেখানে আমি বলবো জন্ম, মৃত্যু এবং স্থানান্তর, এই তিনটিই কিন্তু মৌলিক জনমিতিক প্রক্রিয়া যা এই রূপান্তরে ভূমিকা রাখছে বা এক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। জনসংখ্যার গতিশীলতা বা গতিময়তার মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। আপনি যদি সাম্প্রতিক তথ্যগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখন দেশের প্রায় 15টি জেলা কিন্তু বন্যা আক্রান্ত, প্রায় 20 লক্ষ বা 2 মিলিয়ন মানুষ কিন্তু আক্রান্ত অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্যে দেখা যায় যে জনসংখ্যার গতিময়তাকে যখন আমি প্রেক্ষাপটে যখন বিষয়টিকে দেখি, তখন দেখি যে এখানে জন্ম, মৃত্যু এবং স্থানান্তর, এই তিনটি মৌলিক জনমিতিক প্রক্রিয়াতে এক ধরনের প্রভাব পড়ছে। যেরকম যদি প্রথম কথা যদি বলি যে স্থানান্তরের যে জায়গাটি, কারণ দেখা যায় বন্যার কারণে মানুষ কিন্তু বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি থাকে বা হয়ে থাকে, তখন কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে থাকে। সো এটা হচ্ছে প্রথম কথা যে তার একটা পরিবর্তন, ডিসপ্লেসমেন্ট ইংরেজিতে যাকে আমরা বলে থাকি, সেটি ঘটে। দ্বিতীয়ত যে জায়গাটি লক্ষ্য করি যে বন্যার কারণে ওই সময়ে তার কিন্তু মৃত্যু ঝুঁকিও কিন্তু বেড়ে যায়, এবং মৃত্যু ঝুঁকি বলতে মানুষের মধ্যে শিশু যারা রয়েছে, যারা বয়স্ক মানুষ যারা রয়েছে, বা প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন হন। এবং পাশাপাশি রোগ শোকও কিন্তু ওই টাইমে কিন্তু বেড়ে যায়, কারণ বিশুদ্ধ পানীয় যদি না পাওয়া যায় বা ওই ধরনের পয় নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, সেটিরও কিন্তু প্রভাব পড়ে। তৃতীয়ত আরেকটি জায়গা যেটি লক্ষ্য করার বিষয় যে বন্যার কারণে ওই অঞ্চলে কিন্তু পর্যাপ্ত যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে সেবাগুলো, সেই সেবাগুলো প্রদান করা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়, এবং যার কারণে তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে জন্মহার বেড়ে যাওয়ার সুযোগ থাকে বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সুযোগ থাকে, এই ধরনের অনেক বিষয় কিন্তু ঘটে থাকে। তাহলে জনসংখ্যার গতিময়তার জায়গাটি যখন আমি চিন্তা করি, তখন সামগ্রিক পরিসরে দেখা যায় যে মৌলিক তিনটি প্রক্রিয়াকেই কিন্তু প্রভাব বিস্তার করছে, তাদের জীবনটা অনেক দুর্বিষহ অবস্থায় পড়ে যায়। বাংলাদেশ এই ইতিমধ্যেই কিন্তু জলবায়ুর অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, এবং এই ঝুঁকি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এবং সে প্রেক্ষাপটে ভবিষ্যতে কিন্তু বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে। বাস্তুচ্যুত কিন্তু মূলত দুটো কারণে ঘটে, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে, এবং আরেকটা হতে পারে যে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে। যেমন ধরেন মিয়ানমার থেকে যে আমাদের 10 লক্ষাধিক মানুষ চলে আসছে, সেটি কিন্তু রাজনৈতিক বা ওই ধরনের কনফ্লিক্টের কারণে। কিন্তু আমরা যখন দেশের ভিতরের কথা চিন্তা করি, একটা দেশের মধ্যে ভিতরে, তো সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে জলবায়ু পরিবর্তন বা আপনার ওই যে জলবায়ুর পিছনে নদী ভাঙন, খরা, প্রাকৃতিক দুর্যোগ, এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবেই জলবায়ুর সাথে জড়িত। কাজে আমরা দেখতে পাচ্ছি যে
ক্রমান্বয়ে কিন্তু বাংলাদেশে জলবায়ুর যে ঝুঁকিগুলো আছে এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে ভবিষ্যতে বেশি সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং ভবিষ্যতে ঘটবে বলেই আমি মনে করছি।